আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার দেখা মতে বাংলাদেশের সবচেয়ে ম্যাগনিফিসেন্ট ট্রাভেল ডেস্টিনেশন কোনটা, না ভেবেই জবাব দিব সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক। হাওরের স্বচ্ছ জলরাশি, নীলাদ্রি লেকের সবুজাব পানি, বারিকা টিলার নয়াবিরাম দৃশ্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। এখন আর কথা না বাড়িয়ে ভিডিওর থাম্বনেল অনুযায়ী কিভাবে 2500 টাকায় সুনামগঞ্জ 1 রাত 2 দিন ঘুরে আসা যায় তার অভিজ্ঞতা তুলে ধরব। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত কমে কি আদৌ সুনামগঞ্জ ঘুরে আসা সম্ভব? কারণ যেখানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি 5 থেকে 6000 টাকার প্যাকেজে ভ্রমণ পিপাসুদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের ব্যবস্থা করে দিচ্ছেন, সেখানে আমাদের মতো বাজেট ট্রাভেলারদের কি আদৌ ঘুরতে যাওয়া সম্ভব? তা সম্ভব করতে হলে আপনাকে অবশ্যই সুনামগঞ্জ তাহিরপুর রুট বাদ দিয়ে অন্য রুটে যেতে হবে, অর্থাৎ আলাদা একটি রুট মোহনগঞ্জ মধ্যনগর রুটে করে। ঢাকা থেকে তাহিরপুর যেতে যে খরচ হবে সেই খরচে আপনার ঢাকা থেকে মোহনগঞ্জ মধ্যনগর রুটের আসা যাওয়ার খরচ হয়ে যাবে। আমাদের অভিজ্ঞতার আলোকে তার বিস্তারিত আপনাদের সাথে এখন তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মাত্র 1600 টাকায় আমাদের চর কুকরিমুকরি ভ্রমণ বৃত্তান্ত দেখতে আই বাটনে ক্লিক করুন। সেপ্টেম্বর 2023 বৃহস্পতিবার রাত 10টায় নারায়ণগঞ্জ থেকে ট্রেনে করে চলে যায় ঢাকা কমলাপুর স্টেশন। জনপ্রতি ভাড়া লাগে 20 টাকা। কমলাপুর থেকে সুনামগঞ্জ কোনো ট্রেন নেই, তবে নেত্রকোনা মোহনগঞ্জের ট্রেন আছে যেখান থেকে হাওর সামনে, এবং এই রুট দিয়ে ফ্রেন্ডলি বাজেটে ঘোরা সম্ভব। কমলাপুর রেল স্টেশন থেকে 2টি আন্তনগর ট্রেন ছেড়ে যায় মোহনগঞ্জের উদ্দেশ্যে, হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস। আমরা হাওর এক্সপ্রেসে উঠি এবং কমলাপুর থেকে ছাড়ে রাত 10টা 15 মিনিটে ও লেট করে পৌঁছায় শুক্রবার ভোর 5টা 45-এ। ট্রেনে শোভন চেয়ার জনপ্রতি ভাড়া 220 টাকা। ট্রেন থেকে সুবে সাদিকের সময় জানালা দিয়ে বাইরের স্নিগ্ধ শান্তিময় পরিবেশ দেখতে ভুলবেন না। ট্রেন থেকে নেমে তারপর যেতে হবে মধ্যনগর। বাইরে অটো পাবেন, অনেকে ধর্মপাশা হয়ে অটো কিংবা বাইক যোগে মধ্যনগর যেতে পারেন। খরচ হবে 130 থেকে 200 টাকা, কিন্তু আমি বলবো না। স্টেশন থেকে নেমে যে অটো পাবেন তাদের সাথে দর কষাকষি করে সরাসরি মধ্যনগর চলে যাবেন। আমরা 13 জন ছিলাম, 2 অটো ভাড়া করেছিলাম 1200 টাকা দিয়ে, জনপ্রতি 90 টাকা করে লেগেছে। অটো থেকে হাওরের দিগন্ত বিস্তৃত জলরাশি দেখতে দেখতে ছুটে চলি মধ্যনগরের দিকে। পথিমধ্যে অনেক হাঁস পাবেন, চাইলে নেমে কিনে নিতে পারেন। আমরা এই জায়গায় নেমেছি হাঁস কেনার জন্য, তো দেখি কিছু হাঁস কিনতে পারি এখান থেকে, পছন্দ হলে। অটো থেকে নেমে আমাদের বোটওয়ালা মামাকে ফোন দিয়ে জানাই আমরা এসে পৌঁছেছি, উনি যেন দ্রুতই এসে পড়েন। বলে রাখা ভালো, আমরা আগেই বোট ঠিক করে রেখেছিলাম 10,000 টাকায় 2 দিনের জন্য। বোটওয়ালা মামা বলেছিলেন বোটে রাতে অনায়াসে 12 জন থাকতে পারবো, কিন্তু তা ছিল টাহা মিথ্যা কথা। তাই আপনারা মধ্যনগরে এসেই দেখে তারপর বোট ভাড়া করবেন। 12 থেকে 13,000 টাকার মধ্যেই বড় মাঝারি সাইজের বোট পেয়ে যাবেন। এখানে ছুটির দিনগুলো বাদে অন্যান্য দিনগুলোতে অনায়াসে বোট অ্যাভেলেবল পাওয়া যায়। যাই হোক, সকাল 8টার দিকে সবাই বোটে উঠি এবং প্রথমেই বোটে করে মধ্যনগর বাজারে চলে যাই। সেখানে পরোটা ডিম বাজি দিয়ে বোটওয়ালা মামা সহ সকলে নাস্তা করি। জনপ্রতি খরচ লাগে 45 থেকে 50 টাকা। এরপরেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুরু, 2 দিনের বাজার করা। আমি এর আগে কয়েকবার পাহাড়ে ট্রেকিংয়ে গিয়েছিলাম এবং কী পরিমাণ বাজার লাগবে তার যথেষ্ট আইডিয়া ছিল, কিন্তু বোট ড্রাইভার সব কিছুই আমার আইডিয়া থেকে বেশি বেশি নিতে বলছিল। তাই আপনারা বাজার করলে অবশ্যই নিজের মতো করে দোকান থেকে বাজার করবেন। ড্রাইভারকে বলবেন তুমি অন্য দিক থেকে ঘুরে আসো, আমরা আমাদের বাজার করি। তো বাজার থেকে 2 দিন তথা 4 বেলার চাল, ডাল, আলু, পেঁয়াজ, মশলা, পানি, হাওরের মাছ, হাঁস, সবজি সহ আর যা যা প্রয়োজন সব নিয়ে এবার মূল যাত্রা শুরু। হাওরের সীমাহীন জলরাশি ভেদ করে আমাদের বোট সামনে ছুটে চলে। মেঘলা আকাশ হাওরের প্রকৃতিকে এক অন্য রূপ দান করে। পথিমধ্যেই মাছ ধরার ট্রলার থেকে সেখান থেকে আবার 800 টাকার মাছ নেই। আবার যাত্রা শুরু করি টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারের দিকে। দুপুর 12টার দিকে ওয়াচ টাওয়ার পৌঁছাই। টাওয়ারের চারপাশে হিজলবন, যা স্বচ্ছ পানি দ্বারা আবৃত। যদিও হাঁটু কিংবা বুক সমান পানি থাকে, তবুও নামার আগে চেক করে নেবেন। সাঁতার না জানলে লাইফ জ্যাকেট নেবেন। লাইফ জ্যাকেট জনপ্রতি 20 থেকে 30 টাকায় ভাড়া পাওয়া যায়। চাইলে ছোট নৌকা করেও এই বনের আশেপাশে ঘুরতে পারেন ও টাওয়ারের উপর উঠতে পারেন। ছোট নৌকার ভাড়া ঘন্টায় 100 থেকে 120 টাকা। দরদাম অবশ্যই করে নেবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশেই। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটালিয়ন গ্রুপ, তারা ছবি তোলার জন্য আমাদেরকে অলরেডি আক্রমণ করেছে। পিছনে শাকিল, ফাহিম এবং আমাদের অন্যান্য ব্যাটালিয়ন গ্রুপ যারা আছে তারা
আসছে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন টাঙ্গুয়ার হাওরে অনেক বর্ণার্থ। আমরা এই বর্ণার্থদের সহায়তার জন্য এসেছি। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বর্ণার্থ মানুষ, যারা আসলে খুব কষ্টে দিন যাপন করছে। এবং দেখতে পাচ্ছেন পিছনে আমাদের কিন্তু ত্রাণ নিয়ে হাজির হয়েছে একটি ছোট বোট। ডুবে যেতে ছিল, এখন তারা বাঁচার জন্য আমাদের বোটের দিকে এগিয়ে এসছে। আমরা হয়তো যে কোনো মুহূর্তে তাদের বাঁচানোর জন্য এগিয়ে এসেছি। দেখেন এদের বাঁচানোর খুব চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। দেখুন কি হচ্ছে, কি একটা অবস্থা। আল্লাহ 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 আল্লাহ। এই দেখ মোবাইলটা দিছে বিজা। টাওয়ারের আশেপাশের পানির স্বচ্ছতা এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষিত করে। এই ওয়াচ টাওয়ার থেকে হাওরের বিস্তীর্ণ অঞ্চল, হিজলবন ও ভারতের মেঘালয় পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায়। ওয়াচ টাওয়ারটি হিজলবনের পাশেই বলাই নদীর তীরে অবস্থিত, যা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। পানিতে ধাপাধাপি শেষ করে আমরা বোটে উঠি এবং সবাই খুবই ক্ষুধার্ত। ড্রাইভার সাহেব ততক্ষণে আমাদের জন্য হাওরের মাছ ভাজা ও মাছের তরকারি সহ ভাত রান্না করে রাখেন। দুপুরের খাবারের জন্য হাওরের মাঝে আমাদের বোট নোঙর করানো হয় এবং হাওরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে সকলে পেট ভরাতে ব্যস্ত হই। আমি হ্যাঁ দুপুরে খাবার খেতে নিয়েছিলাম, তো তখন দেখলাম যে লেকের মাঝখানে দু একজন আনাড়ি ছেলে তারা ঘুরছিল। তো তাদের ক্ষুধার্ত অবস্থায় দেখে আমরা তাদের উঠিয়ে আনলাম এবং আমরা খাওয়া শেষে তাদের খাওয়ার ব্যবস্থা করলাম। এই যে ছেলেটি খাচ্ছে, এই যে আরেকজন, যদিও সে শিক্ষিত দুস্থ ব্যক্তি। এই জায়গায় আমরা এখন অপেক্ষা করছি। এইমাত্র আমাদের খাওয়া শেষ হলো, এখানে আমরা বসে বসে খেয়েছি। ওই তো মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, যদিও মোবাইলে খুব ছোট দেখা যাচ্ছে কারণ আলট্রা ওয়াইডে ভিডিও হচ্ছে। এই আমরা উপরে বসে খেয়েছিলাম। আবার শেষে এবার যাত্রা শুরু টেকেরঘাটের উদ্দেশ্যে। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি বিশাল মিঠা পানির জলভূমি। প্রায় 100 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই হাওরটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। হাওরের রূপ দেখতে দেখতে একটু পর মেঘালয়ের কালো পাহাড়ের দেখা পাই এবং তা দেখতে দেখতে বিকেল 4টায় এসে পৌঁছায় টেকেরঘাট। টেকেরঘাট নেমে আর দেরি না করেই রওনা দেই লাকমাছড়ার উদ্দেশ্যে। অটোতে গেলে জনপ্রতি 10 থেকে 20 টাকা লাগতো, কিন্তু আমরা অটো ভাড়া না করে গুগল ম্যাপ দেখে হেঁটেই রওনা দিই। 15 থেকে 20 মিনিট হাঁটার পর লাকমাছড়ার চায়ের পানির কাছে পৌঁছাই। লাকমাছড়া একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। এটি মেঘালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত, যেখানে পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জলধারা প্রবাহিত হয়। চারপাশে সবুজ পাহাড় ও বিশাল পাথরের সমারোহ লাকমাছড়ার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। লাকমাছড়া দর্শন শেষে ফেরার পথে বাম দিকে যে টিলা আছে, সেই টিলার দিক থেকে দেখি অনেক ভ্রমণার্থী আসছে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখান দিয়ে সোজা হেঁটে গেলেই সরাসরি নীলাদ্রি লেকে উঠা যাবে। আমরাও এই পথ ধরে হাঁটা দিলাম। টিলার পাদদেশ ধরে সামনে এগিয়ে গেলাম। পথিমধ্যে ছোট ছোট কিছু স্বচ্ছ পানির প্রবাহ, ছোট বড় পাথর পেলাম। মনে রাখবেন, টিলার উপরের অংশ ভারতের এবং নিচের অংশ আমাদের। গঞ্জের এই টেকেরঘাটের এই অংশটিতে নিচের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের অংশ। তার উপরে যেই বড় পাহাড় আছে সেগুলো ইন্ডিয়ানদের অংশ। ওই উপরে একটি ঝুপড়িঘর দেখা যাচ্ছে, সেখান থেকেই হয়তো ইন্ডিয়ানদের বর্ডার শুরু। এই যে উপরে একটি চেকপোস্ট দেখা যাচ্ছে, সেটি আসলে ইন্ডিয়ানদের চেকপোস্ট। যে পাথরগুলো দেখা যাচ্ছে, আপনার পাথরগুলো খুবই সুন্দর, হয়তো সচরাচর এই জায়গায় টুরিস্টদের আসা হয় না। তবে লাকমাছড়া আর নীলাদ্রির মাঝখানে এই জায়গা। তুমি এই পানিটা কি করবা? পানি ভালো? আচ্ছা, এই তো নীলাদ্রি আর লাকমাছড়ার পাহাড়ি বর্ডারগুলোর মাঝে আর একটি ঝর্ণার উৎস। ওই উপর আর একটি ইন্ডিয়ান চেকপোস্ট দেখা যাচ্ছে। চারিদিকে সবুজাব প্রকৃতি ভোগ করতে করতে সন্ধ্যা 6টার দিকে এসে পৌঁছাই নীলাদ্রি লেকের উপরের অংশে। এইখানে বসে সবাই কিছুক্ষণ প্রকৃতি উপভোগের পাশাপাশি হাসি আড্ডায় মেতে উঠি।
নিচে নেমে একটা বাজারের কথা শুনি, যেখানে অরিজিনাল ভারতীয় পণ্য পাওয়া যায়। অটোতে করে সেখানে চলে যাই। বাজারের নামটা এখন সঠিক মনে পড়ছে না, হয়তো বড়ছড়া বাজার। তবে আপনাদের যাওয়ার ইচ্ছা থাকলে অটোযোগে চলে যাবে, জনপ্রতি 10 থেকে 15 টাকায়। ফিরে এসে বোটে উঠি। ততক্ষণে রাতের খাবার প্রস্তুত। হাওরের হাঁসের মাংস দিয়ে ভাত, রাতের সুস্বাদু খাবার। খাবার শেষে হিজড়া নামক জনগোষ্ঠী আমাদের বোটে উঠে টাকা দাবি করে। তাদের আমরা শেষে 100 টাকা দিতে রাজি হই, তারাও মেনে নেয়, কিন্তু আমাদের বোটওয়ালা মানে না। হয়তো সে ওই সিন্ডিকেটের অংশ, তার ভাগ কমে যেত। যাই হোক, রাতের আড্ডা শেষে ঘুমিয়ে পড়ি। শনিবার সকালে ঘুম থেকে উঠে টেকের ঘাটে যে পাবলিক ওয়াশরুম আছে সেখানে ফ্রেশ হই, এবং মোবাইল চার্জ দিতে চাইলে বাজারের দোকানে চার্জ দিতে পারবেন। সকালের অপরূপ দৃশ্য দেখতে দেখতে নাস্তায় ডিম খিচুড়ি খাই। খাওয়া শেষে শিমুল বাগান, বারিকা টিলা, জাদুঘাটা নদী ও একটি ঝর্ণা দেখার জন্য বাইক ভাড়া করি। জনপ্রতি 200 টাকা। এক বাইকে 2 জন করে উঠি। যাওয়ার সময় মেঘালয়ের সুউচ্চ পাহাড়েরা যে হাতছানি দিয়েছিল তা এখনও চোখে ভেসে ওঠে। তা দেখতে দেখতে পৌঁছে যাই শিমুল বাগান। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। প্রায় 100 বিঘা জমি জুড়ে বিস্তৃত এই বাগানে প্রায় 3000 শিমুল গাছ রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শিমুল বাগানে লাল শিমুল ফুল উঠতে শুরু করে, যা পুরো এলাকাকে রক্তিম আভায় রাঙিয়ে তোলে। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে শিমুল বাগান। সব মিলিয়ে এটি একটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। শিমুল বাগান ঘোরা শেষে যখন বের হই, তখন রাস্তায় জনপ্রতি 40 টাকা দিতে হয় টোল বাবদ। সিন্ডিকেট ছিল মেবি, এখনও আছে কিনা জানি না। যাই হোক, তারপর যেয়ে পৌঁছায় বারিকা টিলার উপর। বারিকা টিলার পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীর স্বচ্ছ জলরাশি এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। টিলাটির এক পাশে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় এবং অন্য পাশে স্বচ্ছ জলের জাদুকাটা নদী প্রবাহিত। টিলার উপর দাঁড়িয়ে মেঘ পাহাড়ের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। টিলা থেকে নেমে পথিমধ্যে আবার মেঘালয়ের পাহাড় ও পাহাড়ের পাদদেশের চিরসবুজ ধানক্ষেতের মিতালি সৌন্দর্য দেখতে দেখতে এক ঝর্ণায় এসে পৌঁছাই, রাজাই ঝর্ণা। ঝর্ণার শেষে না গেলেও কাছের প্রবাহিত স্রোত দ্বারায় আত্মমুগ্ধই। বাইকে ঘোরা শেষে দুপুর 1টার দিকে ফিরে আসি বোটের সামনে। এখান থেকে যে যার মতো 1-1.5 ঘন্টা এদিকে সেদিকে ঘুরি। যেমন আমি ও আমার 2 বন্ধু গোসলের মাধ্যমে নীলাদ্রির স্বচ্ছ নীলাভ পানিকে আলিঙ্গন করি। নীলাদ্রি মূলত একটি পরিত্যক্ত চুনাপাথর খনিজ স্থান, যা বর্তমানে স্বচ্ছ নীলাভ পানির লেক হিসাবে পর্যটকদের আকর্ষিত করে। লেকের এক পাশে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখা যায়, যা লেকের সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। পরিশেষে দুপুর 3টার দিকে বোটে ফিরে আসি এবং বোটে উঠে মধ্যনগরের দিকে রওনা দিই। একই সময় দুপুরের খাবার খেয়ে নেই। দুপুরের খাবারের জন্য টেকেরঘাট বাজার থেকেই মুরগি কিনি, সেই মুরগি দিয়েই ভাত খাই। বিকেলে সূর্যের স্নিগ্ধ বিকিরণ রশ্মি হাওরের রূপকে আরও মোহনীয় করে তুলেছিল। এই রূপ দেখতে দেখতে সন্ধ্যা মুহূর্তে এসে পৌঁছাই মধ্যনগর। বোট থেকে সব জিনিসপত্র নিয়ে নেমে পড়ি। বোটওয়ালা মামা যে আমাদের খাবারের জিনিসপত্র নিয়ে মেলা কারচুপি করেছে তার প্রমাণ এখন পাই। যখন অব্যবহৃত মুড়ি ও চানাচুরের প্যাকেট ফেরত চাই, তারা জবাবে বলে 2 জনে নাকি 1 কেজি মুড়ি 1/2 কেজি চানাচুর খেয়ে ফেলছে। আপনারাই ভেবে দেখেন এটা পসিবল কিনা। যাই হোক, আগের দিন যে অটোতে এসেছিলাম তাদের আগেই ফোন করে রেখেছিলাম। সেই অটোতে করে মোহনগঞ্জ স্টেশনে আসি। জনপ্রতি ভাড়া 100 টাকা। স্টেশন থেকে বের হয়ে রাতের খাবার খাই এবং ফিরে এসে ট্রেনে উঠে বসি। ট্রেন রবিবার ভোর সকালে কমলাপুর পৌঁছায় এবং সেখান থেকে আবার ট্রেনে করে নারায়ণগঞ্জ ফিরে আসি। এভাবেই সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জ ভ্রমণ ডায়েরি শেষ করি। এতক্ষণ তো শুনলেন আমাদের ভ্রমণ অভিজ্ঞতা। এইবার আমাদের জনপ্রতি খরচের হিসাবটা তুলে ধরলাম। নারায়ণগঞ্জ থেকে কমলাপুর ট্রেন ভাড়া 20 টাকা, যাওয়া আসা মোট 40 টাকা। কমলাপুর থেকে মোহনগঞ্জ ট্রেনের ভাড়া 240 টাকা, যাওয়া আসার মোট খরচ 480 টাকা। মোহনগঞ্জ থেকে মধ্যনগরের অটো ভাড়া 100 টাকা, যাওয়া আসা মোট লেগেছিল 200 টাকা। টাঙ্গুয়ার হাওরের বোট ভাড়া 10,000 টাকা, জনপ্রতি লেগেছিল 770 টাকা। শিমুল বাগান, বারিকা টিলা এবং আরেকটি ঝর্ণা ঘোরার জন্য বাইক ভাড়া জনপ্রতি লেগেছিল 200 টাকা। শিমুল বাগানের প্রবেশ ফি ছিল 20 টাকা এবং বাইকে রাস্তায় টোল বাবদ জনপ্রতি দিতে হয়েছিল 40 টাকা। প্রথম দিনের সকালের নাস্তা জনপ্রতি 50 টাকা। 2 দিনের 4 বেলার বাজার খরচ সর্বমোট প্রায় 9,000 টাকা, জনপ্রতি পড়েছিল প্রায় 700 টাকা। ব্যক্তিগত খরচ যেমন কেনাকাটা এসব বাদে আমাদের জনপ্রতি মোট খরচ হয়েছিল 2450 থেকে 2500 টাকা। যারা আমাদের রোডম্যাপ অনুসরণ করবেন তারা 2500 টাকার মধ্যে সুনামগঞ্জ ভ্রমণ পর্ব সম্পন্ন করতে পারছেন।
আপনারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ঘুরতে যেয়ে অবশ্যই পরিবেশ নষ্ট করবেন না এবং অন্য কেউ এমন গঠিত কাজ উৎসাহিত করবেন না।